তো নিওনেটোলজি তোমাদের লেকচারে হয়নি, সেজন্য এখন আসলে নিওনেটোলজিকে একটু এমফাসিস দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে পরীক্ষার অনেকটা অংশ নিওনেটোলজির উপর দিয়ে এক্সাম কভার করবে, ঠিক আছে? সেজন্য তোমাদেরকে এটা খুব ভালো মতন পড়তে হবে এবং অনেক কিছুই জানতে হবে। এখন আমাদের টপিকস হচ্ছে লো বার্থ ওয়েট। তাহলে লো বার্থ ওয়েট আগের লেকচারে আমরা যেটা পড়লাম যে লো বার্থ ওয়েট মে বি প্রিটার্ম অর টার্ম। টার্ম হলে কখন হতে পারে? যখন কিনা সে আইইউজিআর হবে, ঠিক আছে? লো বার্থ ওয়েট মানে বেবিস উইথ এ বার্থ ওয়েট অফ লেস দেন 2500 গ্রাম irrespective of gestational age is defined as low birth weight. এখানে না বোঝার মতন একটা ওয়ার্ডই আছে, সেটা কি? irrespective of gestational age। এই কথাটার মানে কি বলতে পারবে কেউ? after 28 weeks হতে পারে, before 28 weeks হতে পারে। আচ্ছা, irrespective of gestational age মানে হচ্ছে যে gestational age যতই হোক, সেটা এমনও হতে পারে যে 42 উইকস যার, তার ক্ষেত্রে তো আর এক্সপেক্টেড ওয়েট 2500 গ্রাম না, ঠিক আছে? 2.5 কেজি না। 42 উইকস যার, তার ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ওয়েট কত হয়? 3.5-4 কেজি, ঠিক আছে? কিন্তু সেও যদি হয় 2500 গ্রামের কম, তাহলেও সে লো বার্থ ওয়েট, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে প্রিটার্ম বেবি, যে কিনা 35 সপ্তাহ, 35 উইকার্স। 35 উইকার্স আমরা চিন্তা করি হয় সে 2200-2300 হবে, তো সেও যদি লো বার্থ ওয়েট হয় তাহলে সেটা লো বার্থ ওয়েট, ঠিক আছে? তাহলে এটা টার্ম বেবি হোক, প্রিটার্ম বেবি হোক, পোস্ট টার্ম বেবি হোক, এগুলো কোনো কিছুই আমার দরকার নেই। যদি শুধুমাত্র বার্থ ওয়েটটা less than 2500 গ্রাম হয় irrespective of gestational age, then the baby is low birth weight. Clear? জি ম্যাডাম। Okay. So low birth weight may be prematurity. Low birth weight may be due to prematurity. Premature means delivery of a baby before 37 completed weeks of gestation. প্রিম্যাচিউরিটির জন্য তার লো বার্থ ওয়েট হতে পারে, অথবা সে প্রিম্যাচিউর না, সে টার্ম বেবি, কিন্তু তার গ্রোথটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। সেই কন্ডিশনগুলোকে আমরা কি বলবো? আইইউজিআর, স্মল ফর ডেট অর স্মল ফর জেস্টেশনাল এজ। জিনিসগুলো একই, আইইউজিআর স্মল ফর ডেট অর এসজিএস স্মল ফর জেস্টেশনাল এজ। এদের ক্ষেত্রে প্রিম্যাচিউর হতেই হবে, এটা ম্যান্ডেটরি না। টার্ম বেবিও লো বার্থ ওয়েট হতে পারে। বোঝা গেল? তাহলে লো বার্থ ওয়েট বেবি দুই ধরনের, একটা হচ্ছে কি প্রিম্যাচিউরিটি। প্রিম্যাচিউর যে, তার তো স্মল ফর জেস্টেশনাল এজ হবেই, সে তো ছোট হবেই, তাই না? তার ক্ষেত্রে লো বার্থ ওয়েট হবে, কিন্তু সেই লো বার্থ ওয়েট করেসপন্ড উইথ হিজ অর হার জেস্টেশনাল এজ। তোমাদেরকে আমি লুকচিনকো চার্ট দেখিয়েছিলাম না এর আগের ক্লাসে, মনে আছে? কার মনে আছে? এই যে সকালের ক্লাসে দেখালাম লুকচিনকো চার্ট। লুকচিনকো চার্টে বলেছিলাম যে এক্স এক্সিসে কি আছে? উইকস, জেস্টেশনাল উইকস কত, এবং ওয়াই এক্সিসে কি আছে? ওয়েট আছে। তাহলে একটা 30 সপ্তাহের বাচ্চার ওজন 1 কেজি হবে, একটা 32 সপ্তাহের ওজনের বাচ্চা 1200 গ্রাম হবে, এটাই নরমাল। মানে তার জেস্টেশনাল এজ অনুযায়ী তার ওয়েটটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা হচ্ছে কি এজিএ, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। তাহলে প্রিম্যাচিওর হলে বাচ্চাটা স্মল ফর, সে লো বার্থ ওয়েট হবে, এটা হচ্ছে কি নরমাল। কিন্তু লো বার্থ ওয়েট যেটা হয়েছে, দিস লো বার্থ ওয়েট করেসপন্ড উইথ হিজ অর হার জেস্টেশনাল এজ। মানে 30 সপ্তাহের একটা বাচ্চা 1 কেজি হবে, 32 সপ্তাহের একটা বাচ্চা 1200 গ্রাম হবে, 36 সপ্তাহের একটা বাচ্চা সে 2.4 কেজি হবে। এটা appropriate for gestational age, but he is low birth weight as his weight is less than 2.5 kg. But in case of term baby, তার ওজন কত হবে? 2.5 to 4 কেজি, 2.5 to 4 কেজি। কিন্তু তার ক্ষেত্রে যদি দেখা যায় যে সে 2.5 কেজির নিচে, তাহলে আমরা তাকে কি বলবো? আইইউজিআর অর স্মল ফর ডেট
or small for gestational age. বোঝা গেল? কে বুঝতে পারোনি বলো? কারো বুঝতে সমস্যা হচ্ছে এরকম হচ্ছে? আবার একটু রিপিট করবেন। রিপিট করব, অবশ্যই রিপিট করব। আচ্ছা, আমরা একটু তাহলে লুপচিনকো চার্টে আসি, হ্যাঁ? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কি এই চার্টটা দেখতে পাচ্ছ? Yes, ma'am. লুপচিনকো চার্টটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে? জি আচ্ছা, দেখো এখানে 30 উইকস এর একটা বেবি, তার ওয়েট 50th সেন্টাইলে কত আসে? 1400 গ্রাম। এটা তার জন্য কি? AGA, appropriate for gestational age, but the baby is low birth weight as it is 1400 gram. Clear? Gestational age 30 weeks, 50th centile তার ওয়েট আসে 1400 গ্রাম। তাহলে এই বেবিটা কি? প্রিটার্ম বাট লো বার্থ ওয়েট। ঠিক আছে? প্রিটার্ম এন্ড লো বার্থ ওয়েট। কিন্তু দেখো একটা টার্ম বেবি ধরো 38 উইকস, তার ক্ষেত্রে নর্মাল ওয়েট কত? 50th সেন্টাইলে দেখো এটা আসে হচ্ছে গিয়ে 3 কেজি, 3000 গ্রাম। ঠিক আছে? কিন্তু যদি সে হয় 1200 গ্রাম কিংবা 1500 গ্রাম কিংবা 1800 গ্রাম, তাহলে সেটা কি? স্মল ফর জেস্টেশনাল এজ, কারণ সেটা কি 10 সেন্টাইলের নিচে যাচ্ছে। দেখো 10 সেন্টাইল দেখতে পাচ্ছ? জি 10 সেন্টাইলটা দেখতে পাচ্ছ? 38 সপ্তাহের একটা বাচ্চা যার ওজন হলো 1800 গ্রাম, 10 সেন্টাইলের নিচে পড়লো না? তাহলে সে কি? IUGR মানে স্মল ফর জেস্টেশনাল এজ। তার জেস্টেশনাল এজ অনুযায়ী এই যে 38 উইকস অনুযায়ী তার ওজন হওয়া উচিত ছিল 3 কেজি, কিন্তু হলো হচ্ছে 1800 গ্রাম। তাহলে সে লো বার্থ ওয়েট। ঠিক আছে? 1800 গ্রাম আমি কোন বেসিসে বললাম? যে তার ওজনটা 2500 গ্রামের নিচে, তাহলে সে লো বার্থ ওয়েট, as well as he is small for gestational age, small for date. Clear? বোঝা যাচ্ছে কি আমার কথা? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, যদি এই যে 38 সপ্তাহের বাচ্চা সে 3 কেজি, সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, মানে তার জেস্টেশনাল এজ অনুযায়ী তার ওয়েটটা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। কিন্তু যদি এই ওয়েটটা 10 সেন্টাইলের নিচে চলে আসে, তাহলে আমরা তাকে বলবো IUGR বা স্মল ফর জেস্টেশনাল এজ বা স্মল ফর ডেট। ঠিক আছে? এবং সেটা যদি 2500 গ্রামের নিচে হয়, তাহলে আমরা তাকে কি বলবো? লো বার্থ ওয়েট। তাহলে লো বার্থ ওয়েট মে বি ডিউ টু প্রিম্যাচুরিটি or due to small for date or IUGR. Clear? Anyone have confusion? Ma'am, আরেকবার বলা যাবে? আচ্ছা,
আচ্ছা তোমাদের ম্যাম তাহলে প্রি ম্যাচুরিটিটা কখন বলবো? 10th সেন্টাইলের নিচে আসলে ইন্টারমিডিয়েট গ্রোথ প্রিম্যাচুরিটি কখন বলবো? প্রিম্যাচুরিটি টু ডেফিনেশন আলাদা। প্রিম্যাচুরিটি বলবো যদি if the baby borns before 37 completed weeks of gestation। ঠিক আছে, তাহলে কথাটা এতটুকুই যে লো বার্থ ওয়েট কাকে বলবো? ওয়েট 2.5 কেজির নিচে। ঠিক আছে, দিস লো বার্থ ওয়েট মে বি প্রিম্যাচিউর। প্রিম্যাচিউর মানে 37 কমপ্লিটেড উইকস এর আগে যারা হয়ে গিয়েছে তারা লো বার্থ ওয়েট। আবার এমন হতে পারে যে টার্ম বেবি 37 কমপ্লিট উইক করেই তারা ডেলিভারি হয়েছে, কিন্তু তারপরেও তারা লো বার্থ ওয়েট হতে পারে। কেন? কারণ হচ্ছে যে পেটের ভিতরেই তাদের ওজনটা আশানুরূপ বাড়েনি, যে পরিমাণ বাড়া উচিত ছিল বয়সের সাথে সাথে জেস্টেশনাল উইকস অনুযায়ী সেটা বাড়েনি। ঠিক আছে, এদেরকে বলবো IUGR স্মল ফর ডেট অর স্মল ফর জেস্টেশনাল এজ। দিস IUGR স্মল ফর ডেট স্মল ফর জেস্টেশনাল এজ বেবি মে বি প্রিটার্ম অর টার্ম। বুঝা গেল? যার জেস্টেশনাল এজ ওয়েটের সাথে করেসপন্ড করবে না সেই হচ্ছে IUGR। আর প্রিম্যাচিউর বেবি পুরো লো বার্থ ওয়েট হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের ওয়েটটা জেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করবে। বোঝা যাচ্ছে? অত কিছু বোঝার দরকার নেই, শুধু মনে রাখো লো বার্থ ওয়েট মে বি ডিউ টু প্রিম্যাচুরিটি অর মে বি ডিউ টু IUGR স্মল ফর ডেট অর স্মল ফর জেস্টেশনাল এজ। IUGR স্মল ফর ডেট বা স্মল ফর জেস্টেশনাল এজ আমরা কখন বলবো? if the baby's weight not corresponds with his or her gestational age। ধরো আমার বয়স 10 বছর, 10 বছর অনুযায়ী আমার ওজন কত হওয়া উচিত? ধরো 30 কেজি, কিন্তু আমার ওজন 10 কেজি, তাহলে কি আমি গ্রোথ রিটার্ডেশন। বোঝা গেল? কিন্তু আমি 10 বছর কিন্তু আমার ওজন হচ্ছে 8 কেজি, এটা তো IUGR। ক্লিয়ার? এখনো কি কারো কনফিউশন আছে? তোমরা শুধু মনে রাখো লো বার্থ ওয়েট মে বি ডিউ টু প্রিম্যাচুরিটি or due to IUGR small for date or small for gestational age। প্রিম্যাচিউর যে সে তো আগে পৃথিবীতে চলে আসছে, সে লো বার্থ ওয়েট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার জেস্টেশনাল এজ অনুযায়ী তার ওয়েটটা করেসপন্ড করছে, মানে AGA, he or she is appropriate for gestational age। তার যে জেস্টেশনাল এজ সেটা তার ওয়েটের সাথে করেসপন্ড করছে, মানে 30 সপ্তাহের বাচ্চা 1400 গ্রাম, এটা ঠিকই আছে ওর জেস্টেশনাল এজ অনুযায়ী, কিন্তু সে লো বার্থ ওয়েট। কিন্তু IUGR কি? যখন এই 30 সপ্তাহের বাচ্চা হলো হচ্ছে 800 গ্রাম, তাহলে তো তার সেটা জেস্টেশনাল এজের সাথে তার ওয়েটটা করেসপন্ড করেনি, তাহলে সে হয়ে গেল IUGR। এখন বোঝাতে পারলাম? Yes, ma'am. 30 সপ্তাহ ধরে চিন্তা করো, 30 সপ্তাহ আমরা যে চার্টে দেখলাম, 30 সপ্তাহের একটা বাচ্চা ওর জেস্টেশনাল এজের সাথে ওর ওয়েট 50th সেন্টাইলে কত দেখেছিলাম? 1400 গ্রাম। তাহলে 30 সপ্তাহে একটা বাচ্চা সে যদি 1400 গ্রাম নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে সে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। ঠিক আছে, তাহলে তার এই যে ওজন কম, এটা কেন? ম্যাচুরিটির জন্য ম্যাক্সিমাম বাড়তে পেরেছে, এটা হচ্ছে গিয়ে প্রিম্যাচুরিটির জন্য। কিন্তু 30 সপ্তাহের একটা বাচ্চা যার ওজন হলো 800 গ্রাম, ওর তো আরো বাড়ার কথা ছিল, আরো 600 গ্রাম গেইন করার কথা ছিল, 1400 গ্রাম হওয়ার কথা ছিল। 50 সেন্টাইলে তো 1400 গ্রামই আছে, কিন্তু ও আটশো গ্রাম হলো। ঠিক আছে, তাহলে এটার আরেকটা নাম হচ্ছে কি স্মল ফর ডেট অথবা স্মল ফর জেস্টেশনাল এজ। এখন ক্লিয়ার হয়েছে কি সবার কাছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 30 সপ্তাহের বাচ্চা 1400 গ্রাম হবে, এটা হচ্ছে কি তার অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। কিন্তু 30 সপ্তাহের বাচ্চা হলো হচ্ছে কি 800 গ্রাম 700 গ্রাম, তাহলে কি হলো? তার গ্রোথটা রেস্ট্রিক্টেড ছিল, তার মায়ের পেটের ভিতরে সে গ্রোথটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়নি, রেস্ট্রিকশন ছিল গ্রোথে। কারণ হচ্ছে যে তার হওয়ার কথা 1400 গ্রাম, সে বললো না কেন?
তার তো 600 গ্রাম গেইন হলো না, তাহলে তার অবশ্যই কোনো সমস্যা আছে, যার জন্য সে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিক্টেড অবস্থায় ছিল। এটাকেই বলা হচ্ছে IUGR অর স্মল ফর ডেট অর স্মল ফর জেস্টেশনাল এজ। ঠিক আছে? এখন হচ্ছে যে এই প্রিটার্ম এবং IUGR এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সব লো বার্থ ওয়েট, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে কি ওয়েট ফর এজ, যেটা বলতে চাচ্ছিলাম এই চার্ট থেকে এতক্ষণ ধরে বলছি যে প্রিটার্ম বেবি করেসপন্ডস বা ওয়েট ফর এজ করেসপন্ড উইথ জেস্টেশনাল এজ, মানে এই ওয়েটটা জেস্টেশনাল এজ আমার বয়স 40, আমার ঠিক আছে, তাদের কি হবে লেস দেন জেস্টেশনাল এজ। ধরো আমার বয়স 40 কিন্তু আমার ওজন 15 কেজি, তাহলে ওয়েট ফর এজ লেস দেন জেস্টেশনাল এজ, লেস দেন 10th centile। ক্লিয়ার? সাইজ স্মল বাট প্লাম্প, বাচ্চাটা ছোট হবে কিন্তু তাকে দেখে একটু নাদুস নুদুসই মনে হবে, কিন্তু এই বাচ্চাগুলো কেমন হবে ওয়াস্টেড হবে। অ্যালার্টনেস লেস অ্যালার্ট থাকবে কারণ তার জেস্টেশনাল এজ কম। মোল্লা স্যারের বইয়ে দেখবা 2টা ছবি আছে, ছবি দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। মুভমেন্ট নরমাল থাকবে, ইউজুয়ালি নরমাল, কিন্তু তার বেশি নড়াচড়া করবে। কিন্তু এই বাচ্চাটার তো জেস্টেশনাল এজই কম, এজন্য সে কম সময় ছিল এবং তার চামড়া ভেসেলস এগুলো ওয়েল ডেভেলপ না, এজন্য থিন শাইনি ট্রান্সপারেন্ট হবে স্কিন। এদের ক্ষেত্রে কি হবে পিলিং হবে, ডেভেলপড ফ্রিজ এট সোল লেস ডেভেলপড হবে। আচ্ছা, IUGR এর ক্ষেত্রে এগুলো সবই ওয়েল ডেভেলপড থাকবে। তারপরে যে বাচ্চাটার যদি প্রিটার্ম থাকবে আর যদি সেমি ফ্লেক্সড হবে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হবে উইথ ভিজিবল কলস অফ ইন্টেস্টাইন, আর এক্ষেত্রে নরমালি থাকবে IUGR এর ক্ষেত্রে। ঠিক আছে? তো প্রিম্যাচিউর এবং IUGR এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, কজেস অফ প্রিম্যাচুরিটি। প্রিম্যাচুরিটি কেন হবে? অনেক প্রিম্যাচিউর বেবি ডেলিভারি হয়ে যায়, এটার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে জানা যায় না, আননোন। পুয়ার সোশিওইকোনমিক স্ট্যাটাস, অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারি দেখা যায়। ম্যাটারনাল ফ্যাক্টর, মায়ের বয়স যদি কম, মায়ের যদি ডিজিজ থাকে যেমন অ্যান্টিপার্টাম হেমোরেজ, সার্ভাইক ইনকম্পিটেন্স, টেইল ইনফেকশন, ইউটিআই, বাইকর্নুয়েট ইউটেরাস, প্লাসেন্টাল ডিসফাংশন, এই সমস্যাগুলো থাকলে কি হবে বাচ্চা আর্লি ডেলিভারি হয়ে যাবে। আর ফিটাল ফ্যাক্টরের মধ্যে কি আছে যে মাল্টিপল জেস্টেশন, 2টা 3টা বাচ্চা, ট্রিপলেট, টুইন, এদের ক্ষেত্রে অর্গান ফর গিভিং অক্সিজেন এন্ড নিউট্রিশন হবে। মাল্টিপল
জেস্টেশন, যেখানে 2-3টা বাচ্চা আছে, তাহলে মায়ের পুষ্টিটা কে নিয়ে যাচ্ছে? যেখানে একটা বাচ্চা নিলে নর্মাল গ্রোথ হতো, সেখানে 2-3টা বাচ্চা ভাগ করে নিয়ে নিচ্ছে, তাহলে কি হবে? IUGR হবে। মায়ের যদি ক্রনিক কোনো ইলনেস থাকে, লাইক হাইপারটেনশন, কার্ডিয়াক, পালমোনারি ডিজিজ, ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যানিমিয়া, তাহলে মা তো নিজেই অসুস্থ, তাহলে তাহলে সে তার বাচ্চাকে অক্সিজেন IUGR হবে, মানে ঠিক মতো নিউট্রিশন পাবে না, অক্সিজেন পাবে না, যার জন্য বাচ্চাটা ছোট হবে। স্মোকিং, toxemia of pregnancy, diabetic vasculopathy, এগুলো হচ্ছে গিয়ে another causes. Torch infection কি? Toxoplasma, rubella, cytomegalovirus, herpes simplex, syphilis. মায়ের যদি এই ইনফেকশন গুলো থাকে তাহলে কি হবে? যে কোনো ইনফেকশনেই বাচ্চার গ্রোথ ঠিক মতন হবে না। Chromosomal disorder. There are some chromosomal disorder which hampers the growth in the intrauterine life. এগুলো হচ্ছে গিয়ে IUGR এর কজ। তাহলে প্রিম্যাচুরিটি এবং IUGR এর কজ কিন্তু ডিফারেন্ট, বিট অফ ডিফারেন্ট। যেমন মায়ের যদি ক্রনিক ইলনেস থাকে সেটা কিন্তু প্রিম্যাচুরিটির কজ না। মায়ের যদি ক্রনিক ইলনেস থাকে, প্লাসেন্টাল ডিসফাংশন থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে টর্চ ইনফেকশন থাকে, এগুলো হচ্ছে গিয়ে IUGR এর কজ। আচ্ছা, প্রিটার্ম বেবি এরা আনকমপ্লিকেটেড হতে পারে, কমপ্লিকেটেড হতে পারে। কমপ্লিকেটেড আবার দুই ধরনের, একটা হচ্ছে কি আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশন কি কি হতে পারে? স্যার বলছিলেন সকালবেলা যে সেই ব্রেন থেকে শুরু করে নিয়ে সব জায়গায় হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি হাইপোথার্মিয়া। খুব সহজেই তারা ঠান্ডা হয়ে যায়, কেন? তাদের সাবকিউটেনিয়াস ফ্যাট কম থাকে এবং লার্জ সারফেস এরিয়া। লার্জ সারফেস এরিয়ার জন্য কি হবে? হিট লস বেশি হবে, এর জন্য বেবি হাইপোথার্মিয়া হতে পারে। নিউনেটাল সেপসিস কেন? কারণ হচ্ছে আমরা কি জানি, লাস্ট থার্ড যে মায়ের যে লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, এই সময়ই বেশি পুষ্টি এবং ইমিউনো মডুলেটরি জিনিসপত্র বাচ্চা মায়ের কাছ থেকে পায়। কিন্তু যদি আর্লি ডেলিভারি হয়ে গেল তাহলে সে এই যে ইমিউন সিস্টেম ডেভেলপ করার যে সুযোগ সেটা সে পাচ্ছে না, তার জন্য খুব সহজেই সে সেপটিক হয়ে যায়। মেটাবলিক কিছু অ্যাবনর্মালিটি হয়, যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, ডিস ইলেকট্রোলাইটেমিয়া, হাইপারবিলিরুবিনেমিয়া, জন্ডিস হবে। কারণ হচ্ছে কি এমনিতেই বাচ্চাদের নিউনেটে জন্ডিস হয়, কিন্তু প্রিম্যাচিউর বাচ্চাদের আরো বেশি হবে। কেন? তাদের রেড সেলের লাইফ স্প্যান কম, তারপর তাদের লিভার ইম্যাচিউর, যার জন্য লিভারে মেটাবোলাইজ হবে না বিলিরুবিন, এই কারণে তাদের জন্ডিসটা বেশি হয়। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কি? সেটা আমাদের লাংস যে বাতাসের মতন ফুলে থাকে, এজন্যই তো আমরা শ্বাস নিতে বাতাস ঢুকে, ইন্সপিরেশনে বাতাস ঢুকে এবং এক্সপিরেশনে বাতাস বের হয়ে যাবে। কিন্তু এই যে বাতাসের মতন যে লাংসকে ফুলিয়ে রেখেছে, এটা কি জিনিসের জন্য হয় জানো কেউ? এনিবডি নো? সারফেক্টেন্স, টাইপ 2 নিউমোসাইট থেকে সারফেক্টেন্ট রিলিজ হয় এবং এই সারফেক্টেন্টটা আমাদের ফুসফুসকে বেলুনের মতন ফুলিয়ে রেখেছে বলেই কিন্তু আমরা শ্বাস নিতে পারি এবং শ্বাস ছাড়ার সময়ও যখন আমরা শ্বাস ছাড়ি তখন কি লাংস কোলাপস হয়ে যায়? আমরা যখন এক্সপিরেশন করি তখন কি লাংস কোলাপস হয়ে যায় যেহেতু বাতাসটা বের করে গেলাম? কেন হয় না? কারণ হচ্ছে যে সারফেক্টেন্টের জন্য। সারফেক্টেন্ট এটাকে ফুলিয়ে রাখে দেখেই কিন্তু বাতাস টাইডাল ভলিউমটা রেখে তারপরে এক্সপিরেশন করে। এই যে বাতাস যে ফুলিয়ে রাখে বেলুনের মতন আমাদের লাংসকে, কেন? সারফেক্টেন্টের জন্য। এই সারফেক্টেন্টটা কবে থেকে তৈরি হওয়া শুরু করে? আফটার 28 উইকস অফ লাইফ এবং অ্যাডকুয়েট অ্যামাউন্টে পৌঁছায় হচ্ছে গিয়ে 34 উইকসে। যদি এই সারফেক্টেন্টের অভাব হয় তাহলে কি হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি হয়। আমাদের রেসপিরেটরি সেন্টার, কার্ডিয়াক সেন্টার কোথায় আছে? মেডুলা অবলঙ্গা। হ্যাঁ, তাহলে প্রিম্যাচুর বেবিদের কি হয়? ব্রেইনও ইম্যাচিউর থাকে। প্রিম্যাচুর বেবিদের ব্রেইনও ইম্যাচিউর থাকে, যার জন্য
ব্রেইনের ইম্যাচুরিটি কারণে রেসপিরেটরি সেন্টার ঠিক মতন কাজ করে না এবং there may be sudden interruption of activities of respiratory center. That's why premature baby may become apneic. Apnea means sudden cessation of respiration for more than 20 seconds. Apnea means sudden cessation of respiration for more than 20 seconds. কেউ শ্বাস বন্ধ করে ফেললে সেটা অ্যাপনিয়া হলো না, কিন্তু যদি সেটা 20 সেকেন্ডস এর বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাপনিয়া। কিন্তু এই প্রিম্যাচিউর বেবিদের যদি এই অ্যাপনিয়া হয় সেটার নাম হচ্ছে অ্যাপনিয়া অফ প্রিম্যাচুরিটি। ক্লিয়ার? There will be some gastrointestinal problem like feeding difficulty. As the baby is small, his sucking power is less, his swallowing power is less. That's why baby develop feeding difficulty. If the baby can feed, or we give NG feeding or cup spoon feeding, the baby may develop feeding intolerance. What is feeding intolerance? As the gut is premature, when the food enters into the gut, there will be inflammation. As the gut is immature, the gut may be distended, dilated, and there may be development of necrotizing enterocolitis. What is necrotizing enterocolitis? As the gut is very, very premature and vessels are very fragile, when food is given to the baby, there may be inflammation, and if it is superadded by bacterial infection, there may be development of necrotizing enterocolitis. The abdomen will be distended, the baby may vomited blood-stained food, and there may be parectal bleeding, and in severe condition, there may be intestinal perforation due to fragility of gut, due to immaturity of gut. Can you understand? So these premature babies may have feeding difficulty, may have feeding intolerance, may have necrotizing enterocolitis. You need to know the just basic thing. Necrotizing enterocolitis is a large disease, but you just know what is it. It is a disease of premature baby which occurs due to prematurity of gut. In brain, there may be interventricular hemorrhage, there may be intracranial hemorrhage, and in heart, there may be patent ductus arteriosus. ঠিক আছে? তা আজকে আমি শেষ করি, হ্যাঁ? Dr. Shoma will take your next class. আগামী দিন আবার ইনশাআল্লাহ ক্লাস নিব, ঠিক আছে? তোমরা মিটিং লিভ করো না, এখনই নিবে সোমা আপা ক্লাস।